নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন, বাংলার কোনো প্রত্যন্ত জেলার গ্রামে বসে এই ভিডিও করছি। সে যাই হোক, দেখুন, আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো এটা অনেকটা নবাব কিনলে আরাম ফ্রি কেস হয়ে গেছে। একা রাজীব কুমার যদি রাজ্যসভায় মনোনীত হতেন তবে সেটাও যথেষ্ট আপত্তিকর ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখলাম তার সহধর্মিণীকেও আমাদের স্টেট ইনফরমেশন কমিশন বলে একটা বস্তু আছে, যেটার কথা আজকে আমি 15 বছরে প্রথম জানলাম, তার মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা কতজন খবরাখবর রাখেন বলতে পারবো না, তবে রাজীব কুমারের যদি প্রাপ্তবয়স্ক পুত্রকন্যা থাকে তাদের প্রতি কেন এরম নির্মম অবিচার মুখ্যমন্ত্রী করলেন সেটা আমার মাথায় ঢুকলো না। হাম দো হামারা দো যদি কেস হয়ে থাকে তাহলে তো অবশ্যই রাজীব কুমার এবং তার স্ত্রীকে যখন অ্যাকোমোডেট করা গেল তখন তাদেরও করা উচিত ছিল। এখন অনেকেই বলতে পারেন যে রাজীব কুমার এটা তার আনুগত্যের পুরস্কার পেলেন। যেভাবে তিনি সেই সারদার আমল থেকে দিদিমণিকে বাঁচিয়ে 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 শেষ প্রহরে এই সেদিনই আইপ্যাকেড রেডের সময় যেভাবে উর্দি পরে টুপি মাথায় লাগিয়ে ইডি অফিসারদের থ্রেটন করেছিলেন, তারই পুরস্কার পেলেন। আমি আপনাদের এই অভিমতের সঙ্গে আদৌ একমত নই। আপনারা একটা জিনিস, দেয়ার ইজ এ মেথড ইন হার ম্যাডনেস। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি, ইজ এসেনশিয়ালি এ কাওয়ার্ড অফ দ্য ওয়ার্স্ট অর্ডার। তিনি অনেক বড় বড় বাতেলা করেন, সিপিএমের বিরুদ্ধে এই করেছি সেই করেছি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার নাক ফাটিয়ে দিয়েছে, কান ফাটিয়ে দিয়েছে, আর শরীরের হেন অঙ্গ প্রত্যঙ্গ নেই যা সিপিএমের অত্যাচারে এখনও পর্যন্ত অক্ষত আছে। কিন্তু আসলে তিনি একজন ভীতু সম্প্রদায়ের সভানেত্রী হওয়ার সবচেয়ে বেশি যোগ্য। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে কেউ মুখ্য সচিব হিসেবে রিটায়ার করলে তাকে যেমন একটা না একটা অ্যাডভাইসারের পদ দিয়ে, সে তাদের কাজ থাকুক আর না থাকুক, বসিয়ে দেওয়া হয়, রাজীব কুমারকে আরেকটু অন্যভাবে পুরস্কৃত করার পিছনেও কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছে। এটা আমার কোনো মন গড়া কথা নয়। যেসব চিফ সেক্রেটারি এর মধ্যেই রিটায়ার করে একই রকমভাবে একটা স্পেশাল অ্যাডভাইজারের পদ, লাখ 3 টাকা বেতন, সরকারি আবাস, গাড়ি, পাইক, বরকন্দাজ ইত্যাদি সব নিয়ে বেজায় আরামে আছেন, তিনি আমাকে বলেছিলেন যে সুমন বাবু, হোয়াই ডু ইউ থিঙ্ক উই আর রিটেনড? হ্যালো, ওয়াই? বিকজ ইউ মাস্ট হ্যাভ ডান হিউম্যান সার্ভিস while you are in service. বলো, no, 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 nothing like that. She is mortally scared that we might spill the beans if we go out of her orbit. ভালো করে শুনুন, তিনি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন যে আমরা যদি একবার তার বৃত্ত বা বলয়ের বাইরে চলে গিয়ে স্বাধীনভাবে আচরণ করি, তাহলে আমরা যেহেতু কর্মরত অবস্থায় এই সরকারের বহু গোপন এবং অমার্জনীয় তথ্য সব জানি, সেগুলো যদি বাজারে একটু আধটু করে লিক করতে শুরু করি তাহলে তো সাড়ে সর্বনাশ। আচ্ছা, একজন আলাপন বন্দ্যোপাধ্যায় বা একজন দ্বিবেদী বা একজন ধরুন এই যে কি গোপালিকা, ইদানিংকালে মনোজ পান্ত, চামচাগিরিতে এই তার 3 জন পূর্বসূরির রেকর্ড একেবারে তিনি ম্লান করে দিয়েছেন এক ধাক্কায়। তিনি নন্দিনী চক্রবর্তীর পিছন পিছন
চলে যাচ্ছেন চিফ জাস্টিসের চেম্বারে। গতকাল সম্ভবত গেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব তিনি পদাধিকার বলে দাবি করছেন যে হুজুর আমি রাজ্যের চিফ সেক্রেটারি, অথচ আমাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আপনি চিফ সেক্রেটারি বলে, প্রথম কথা চিফ সেক্রেটারি কেন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ তা বলতে পারবে না। 10 জনকে টপকে আপনি হয়েছেন, তার মানেই আপনি হচ্ছেন অযোগ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশ্নাতীত আনুগত্য ছাড়া আপনার খাতায় আর কোনো একটাও কৃতিত্ব দাবি করার মতো আপনি কিছু করেননি। কিন্তু আমি আপনার ওডাসিটি দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি নিজেকে কি মনে করতে শুরু করেছেন যে সুপ্রিম কোর্টে আপনার জন্য একটা আলাদা করে আইন হবে। আমি সুমন চট্টোপাধ্যায়ের হিয়ারিংয়ে হাজির হতে পারি, লাইন দিতে পারি, 3.5 ঘন্টা ধৈর্যের পরীক্ষা দিয়ে ভদ্র লোকের মতো বসে থাকতে পারি। আর আপনি যেহেতু আপনার একটা অশোক স্তম্ভ মার্কা স্ট্যাম্প আছে আর আপনি লাল গাড়ি পান এবং সরকারি টাকা যখন খুশি তখনই নয়ছয় করতে পারেন, আপনি সোজা দিল্লি উড়ে গেলেন। সুতরাং যখন এই ভদ্রলোক ভদ্রমহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে থাকেন তখন তারা একেবারে যেহেতু গৃহভৃত্য গৃহপরিচারিকার মতো কাজ করেন, ফলে দেখবেন যে কোনো বাড়িতে গৃহভৃত্য বা ড্রাইভার বা পরিচারিকা এরা অনেক গোপন কথা জেনে যায়। স্বামী স্ত্রীর কলহের কথা, এছাড়া যদি ফষ্টি নষ্টি থাকে দাম্পত্য জীবনে তার কথা, তা নিয়ে অশান্তির কথা, ছেলে মেয়ের সম্পর্কে কোনো সমস্যা থাকলে তার কথা। ফলে রেপোজিটরি অফ অল ডোমেস্টিক সিক্রেটস প্রাথমিকভাবে হয় বাড়ির পরিচারক পরিচারিকা স্ট্রোক ড্রাইভার। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রেপোজিটরি অফ অল হার সিক্রেটস আর উইথ the erstwhile chief secretaries and also with the current chief secretary. ফলে ভীতু নাম্বার 1 এদেরকে কিছুতেই তার বলয় থেকে বার হতে দেন না। আচ্ছা, একজন গোপালিকা যদি এই ধরনের জামাই আদর পেয়ে থাকেন তার 62 বছর না কত বছর বয়সে, তাহলে কল্পনা করুন হোয়াট রাজীব কুমার ইজ প্রিভি। কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাদের বিচার বুদ্ধি একটু প্রয়োগ করুন, মগজাস্তে শান দিন, বোঝার চেষ্টা করুন। ইফ রাজীব স্পিলস দ্য বিনস, তাহলে এই ভোটের মুখে কি প্রলয়কাণ্ড বাংলায় হয়ে যেতে পারে। অতএব বাকিদের ক্ষেত্রে স্পেশাল অ্যাডভাইজার, রাজীব কুমারের ক্ষেত্রে সোজা রাজ্যসভায় উত্তরণ, এবং পাছে তাতে রাজীব কুমার আমি ঠিক জানি না, তিনি উত্তরপ্রদেশের লোক এইটুকু জানি, কিন্তু উত্তরপ্রদেশে তিনি ক্ষত্রিয় না কায়স্থ না কি আমি বলতে পারবো না, পাছে তিনি ডেকে যান বা তার সমস্ত বাসনা চরিতার্থ না হয়, সেই জন্যে ওই জায়গায় শুরু করেছিলাম নবাব কিনলে আরাম ফ্রি। অতএব রাজীবের সঙ্গে সঙ্গে বেনির সঙ্গে মাথা, এখানে মাথার সঙ্গে বেনি, এই দুজনকেই তিনি জায়গা করে দিয়েছেন ভোটের 2 মাস আগে। অতএব রাজীব কুমার ফ্রন্ট সন্তুষ্ট থাকবে। দেখুন, এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই তৃণমূল পার্টির উড়ু কাতু মদনা ইত্যাদিদের মুখে বাংলা আর বাঙালির ঐতিহ্য রক্ষার কথা শোনেন, আপনারা দ্য লিস্ট ইউ ক্যান ডু ইজ টু কানে 2 আঙুল দেবেন, আর যদি একটু সাহসী হন তাহলে একটু প্যাক দেবেন, আর যদি তার চেয়েও সাহসী হন তাহলে আরও অনেক কিছু করতে পারেন।
কিন্তু আমি সেগুলো আপনাদের প্ররোচিত করছি না, কেননা দিনকাল যা পড়েছে সেই কাজটা আমার পক্ষে করা উচিত নয়। 4 জন মাত্র রাজ্যসভার মনোনীত প্রার্থী টিএমসি ঘোষণা করল। 50% অবাঙালি। তাদের মধ্যে রাজীব কুমার বলতে পারেন, দাদা আমাকে কেন অবাঙালি বলছেন, আমি তো সারাটা জীবন এই বাংলাতেই কাজ করে গেলাম। দেখুন, তা সত্ত্বেও আপনাকে বাঙালি বলতে পারবো না, কেননা যে অর্থে বিবেক কুমার বাঙালি, যে অর্থে আমরা অতীতে কৃষ্ণমূর্তি সাহেবকে দেখেছি তিনি বাঙালি, যে অর্থে আরও অজস্র অবাঙালি অফিসার বাংলায় কাজ করে গিয়ে বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার সব কিছুর সঙ্গে নিজেদের একাত্ম করেছেন, কিংবা ধরুন জ্যোতিবাবুর প্রাইভেট সেক্রেটারি ছিলেন মিস্টার মেনন, এরা প্রত্যেকেই হচ্ছেন বাংলা এবং বাঙালি প্রেমিক। বাংলায় কাজ করতে করতে তারা এই রাজ্যটাকে, এই ভাষাটাকে, এই মানুষগুলোকে ভালোবেসে রিটায়ারমেন্টের পরেও কোনো রকম উপদেষ্টার চাকরি না পেয়েও এই শহর অথবা এই রাজ্যে রয়ে গেছেন। রাজীব কুমারকে তো সেই ব্র্যাকেটে কেউ ফেলতে পারবে না। তিনি যেভাবে এতদিন পরেও বাংলা বলেন, তার উচ্চারণ শুনলে মনে হয় হয়তো তিনি 7 দিন আগে লখনৌ মেল থেকে নেমেছেন। তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি বাংলা ভাষাকে পছন্দ করেন, বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্মবোধ করেন, আরও নানা রকম কিছু, একেবারেই নয়। সুতরাং তাকে আমি বাঙালি বলতে কিছুতেই রাজি নই। আর মেনকা গোস্বামী, এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজার্ক রিয়াকশন। কেন তিনি হঠাৎ করে রাজ্যসভার টিকিট পেলেন জানেন? আমার গেস ওয়ার্ক যদি কারেক্ট হয়, তাহলে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রকাশ্যে প্রশংসা করার বা ওকালতি করার, পাতে দেওয়ার মতো মানুষ খুঁজেই পাওয়া যায় না। যদি খুঁজতে হয় আপনাকে হয় চেয়ার মোছা কবির কাছে যেতে হবে, নয় আজন্ম দাড়ি লালন করা চিত্রশিল্পীর কাছে যেতে হবে, নয় ওই ভৃত্যদের কাছে যেতে হবে। কিন্তু একজন অদলীয়, একজন খুব বড় স্টেচারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের কক্ষে এবং ইডির কাউন্সিলের বিপক্ষে গলা উঁচিয়ে ডিফেন্ড করছেন এবং তাকে কিঞ্চিত সাবধান করে দেওয়ার ভঙ্গিতেই বলছেন, মিস্টার রাজু, ইউ ক্যানট রেফার টু অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল in that kind of a language. Please do not forget that she happens to be the Honorable Chief Minister of West Bengal. আমার ধারণা ওই একটা কথাতেই মমতা সেই যে গ্যাস খেয়েছেন, তার মনে হয়েছে রাজ্যসভায় শ্রেষ্ঠ ক্যান্ডিডেট হিসেবে এই মেনকা গোস্বামীকেই আমি পাঠাবো। ব্যাস, যেমন ভাবনা তেমনি কাজ। আর তাছাড়া মেনকাকে তো আমরা দেখছি ধারাবাহিকভাবে, হাইকোর্টে দেখেছি অমৃতা সিনহার আদালতে পর্যন্ত দৌড়ে এসেছিলেন এসএসসি মামলায় ডিফেন্ড করতে। তারপরে দেখেছি আইপ্যাক মামলায় হাইকোর্টে, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে। যদিও কপিল অথবা অভিষেক মনু সিংভি বা শ্যাম দিওয়ানের মতো বড় বড় হনুরা থাকলে তিনি খুব একটা কথাবার্তা বলার সুযোগ পান না, কিন্তু তবুও কোনো সুযোগ ছাড়েনও না। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, দ্যাট শি ইজ এ ভেরি কম্পিটেন্ট
অ্যান্ড এন এক্সট্রিমলি সোশ্যালি কমিটেড একজন সিনিয়র অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট। তার বাবাকে আমি চিনতাম। আমরা যখন দিল্লিতে সাংবাদিকতা করি তখন তার নানাবিধ গন্তব্যের মধ্যে একটা গন্তব্য ছিল আইএনএস বিল্ডিং, কিন্তু তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তিনি আদতে একজন তেলেগু রমণী, অন্ধ্রপ্রদেশের মানুষ, এবং কোনো অর্থে রাজীব যদি বা বাই ডোমিসাইল নিজেকে হাফ বাঙালি বলে দাবি করতে পারেন, মেনকা গুরুস্বামী সেটা কয়েক আলোকবর্ষের সঙ্গে, আলোকবর্ষে তার কোনো বাংলা ভাষা বা বাংলার সঙ্গে সম্পর্ক নেই। তার চেয়েও বড় কথা, যে কারণে আমি তাকে শ্রদ্ধা করি, সেটা হচ্ছে ঠিক যেমন এই বেশ কিছুদিন আগে একজন ঘোষিত এলজিবিটি কমিউনিটির ভদ্রলোককে দিল্লি হাইকোর্টের জাজ করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের করা হয়নি এ পর্যন্ত। মেনকা গুরুস্বামীও একদম কলার তুলে তিনি নিজে যে লেসবিয়ান এবং এলজিবিটি কমিউনিটির একজন মানুষ সেটা প্রকাশ্যে বীরদর্পে ঘোষণা করেন, এবং তার যিনি পার্টনার অ্যাডভোকেট কাটজু, তার সঙ্গে অনেক ছবি আমি তার দেখেছি। এবং এই কারণেই তিনি যেভাবে 377 নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিলিয়ান্টলি অ্যান্ড মোস্ট প্যাশনেটলি এগ্রি করেছিলেন, আর্গু করেছিলেন ফর ডিক্রিমিনালাইজেশন অফ সেম সেক্স ম্যারেজ অথবা সেম সেক্স রিলেশনশিপ, সেটা আমাদের আইন আদালতের ইতিহাসে একেবারে জলজল করে লেখা থাকবে। কিন্তু একজন এলজিবিটি কমিউনিটির মহিলাকে টিকিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদারওয়াইজ কোনো ভুল করেননি, কিন্তু শি হ্যাজ ফরফিটেড হার রাইট, শি হ্যাজ অলওয়েজ ফরফিটেড হার রাইট, যে এরপরে তিনি যেন এই আমাদের হাতে বাংলা নিরাপদ, বিজেপি একদম বাংলা বিরোধী লোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর বাংলার মাটি বাংলার জল, এই সব গাওনা যেন আর না গান। বাকি রইল কোয়েল মিত্তির। চেষ্টা হয়েছিল তার বাবাকে রাজি করার, রঞ্জিত মল্লিক, একেবারে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরভুক্ত, কিন্তু রাজনীতি, সরাসরি রাজনীতি এড়িয়ে চলা একজন আপাদমস্তক ভদ্রলোক অভিনেতা। এবারও চেষ্টা হয়েছিল তাকেই রাজ্যসভায় পাঠানোর, কিন্তু আমার কাছে যতদূর খবর রঞ্জিতবাবু কিছুতেই রাজি হননি। অতএব এখানেও যদি বাবাকে না পাওয়া যায়, মেয়েকে ধরো। আর আফটার অল কোয়েলের কেরিয়ারও আমি জানি না, আমার কোনো, অনেক দিন ধরে অভিনয় করছেন, হয়তো এখন পড়তির দিকে তার কেরিয়ার, মাটা হয়ে গেছেন, সংসার করেন, সুতরাং তারও মনে হয়েছে যে ঠিক আছে, এত করেই এখন দিদি বলছেন, তখন হয়েই যাই। আর বাকি রইলেন কে? রুইতন, চিরেতন, হরতন, একটা ইস্কাবন বাকি রইল, তার নাম বাবুল সুপ্রিয়। দেখুন, আমার এই প্রায় 45 বছরের সাংবাদিক জীবনে বাবুল সুপ্রিয়র চাইতে ভাগ্যবান, বৃহস্পতি তুঙ্গে থাকা কোনো পলিটিশিয়ানকে আমি দেখিনি। 2014 সালে বাবা রামদেবের কৃপায় বিজেপি দলের টিকিট তিনি পেয়েছিলেন আসানসোল থেকে। আমার এখনো কানে বাজে, নরেন্দ্র মোদী বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, বাবুল মোড়া বলে গান গাইতে গাইতে সেবার আসানসোল বাবুলকে কাঁধে করে পার করে দিয়েছিল, পরের বারও দিয়েছিল।
তারপরে বাবুল সুপ্রিয় মনে করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকাটা বোধহয় তার একেবারে ওই আর কি বিজেপিতে যোগদান করার সঙ্গে কোটারমিনাস, এই ধরনের প্রত্যাশা একজন রাজনীতিতে নাদান ছাড়া কেউ করে না। এবং যথারীতি যেই তাকে একবার নরেন্দ্র মোদী বলেননি মুখে, কিন্তু মনে মনে নিশ্চয়ই বলেছেন, মুঝে और বাবুল नहीं चाहिए, তখন তাকে টুক করে ড্রপ করে দিয়েছেন। আর বাবুল তিনি একটা জিনিস বুঝেছেন রাজনীতি করতে গিয়ে, যে আরাম অত সহজে ছাড়া যাবে না, আরাম ছোড়না হারাম হ্যায়। অতএব চক্ষু লজ্জার মাথা খেয়ে যার বিরুদ্ধে ক্যাম্পেইন করে তার গাল ভারী হয়ে গেছে, তাদের সঙ্গেই এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে দন্তগুলি কেতকী কুসুমের ন্যায় বিকশিত করে দাঁড়িয়ে পড়লেন বিধানসভায়, মন্ত্রী হলেন, বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতলেন। এবার বালিগঞ্জ কেন্দ্রে এত ভোটার এসআইআরে বাদ গেছে যে সম্ভবত বাবুল আর ঝুঁকি নিতে চাননি। তিনি ঠিক দিদিকে ম্যানেজ করে রাজ্যসভায় তার গান গাওয়াটা খুব জরুরি এবং গানের কেরিয়ারটা নেগলেক্টেড হয়ে যাচ্ছে, এই যুক্তি দেখিয়ে কল্পনা করুন একজন রাজ্যসভায় যাচ্ছেন প্রধানত রাজ্যের স্বার্থ রক্ষা করতে নয়, বক্তৃতা দিয়ে চমক লাগাতেও নয়, অবশ্য এগুলো সবই তার আয়ত্তের বাইরে। তার যাতে সঙ্গীত চর্চার ক্ষেত্রটা একটুখানি আরামদায়ক হয়, সেটা সম্ভব করার জন্য একজনকে রাজ্যসভাতেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি বলুন, 14-19 বিজেপি, 21 টিএমসির এমএলএ, মন্ত্রী, প্রথমে ছিলেন ওই একটা পর্যটন না কি যেন মন্ত্রী, আর তার সবচেয়ে বড় সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে ওই ইন্দ্রনীল সেন বলে যে ভদ্রলোক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে সারাক্ষণ নিজের অস্তিত্ব বজায় রেখে যাচ্ছেন, তিনি টার্ফ ওয়ার্ক খুব ভালো বোঝেন। এবং ফলে শুরুর দিকে যখন একটু আদ্রবা দেখা যাচ্ছিল, বাবুল দিদিমণির কাছেও 2-4টে গান গেয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল সেনকে চিনতেন তো না, ফলে ছিটকে বার করে দিয়েছেন। ফলে তার ট্যুরিজমও গেছে, কেননা ট্যুরিজমের মন্ত্রী থাকুন আর না থাকুন, তথ্য সংস্কৃতির মন্ত্রী থাকুন না থাকুন, এই দুটোই হচ্ছে খুব বড় আমদানি করার জায়গা। এবং কিভাবে কি আমদানি হয় না হয় তার তথ্যাদি আমার কাছে অনেকখানি আছে, পুরোটা আসেনি, আসা মাত্র আপনাদের জানিয়ে দেব। কিন্তু বাবুলের একটা গুণ আছে যেটা তৃণমূল কংগ্রেসে পারতপক্ষে আর কারুর মধ্যেই সেভাবে আমি দেখি না। বাবুল ইজ ইম্পেকেবলি অনেস্ট। তিনি যে দফতরেই থাকুন আর যাই করুন, কেউ আঙুল তুলে বাবুল ডিসঅনেস্ট এই কথাটা বলতে পারবে না। বাবুল পলিটিক্সের কিছু বোঝে না, সেটা আপনি বলতে পারেন। বাবুল সুবিধাবাদী, সেটাও বলতে পারেন। বাবুলের আদর্শ ফাদর্শ আসলে ঠুনকো, সেটাও বলতে পারেন। কিন্তু বাবুল চোর এ কথা বলতে পারবেন না। আবার বাবুলকে যদিও দীর্ঘদিন তিনি বম্বেতে কাটিয়েছেন, প্রবাসী বাঙালি জীবন যাপন করেছেন, তারপরে দিল্লিতে ছিলেন, তাকেও আমরা অবাঙালি দেখে দিতে পারবো না, দেওয়াটা উচিত হবে না। সুতরাং 4-এর মধ্যে
2, 50% chosen from outside বেঙ্গলি কমিউনিটি। এর চাইতে বড় বাঙালি প্রেম আপনারা শেষ কবে দেখেছেন? যদি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি বাধিত থাকবো। নমস্কার, ভালো থাকবেন।